আসসালামু আলাইকুম। তোমাদের কেমিস্ট্রি এসএসসি 21 ব্যাচের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলিউশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুধু তোমাদের অ্যাসাইনমেন্টের যে সলভ করাবো আসলে তা না, আমরা তোমাদেরকে একেবারে এই রিলেটেড যত বেসিক আছে সেই বেসিকগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করব। এই বেসিকগুলো ক্লিয়ার করলে যদি তোমাদের এসএসসি হয় তাহলে সেই বেসিক থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো, বা যদি এখান থেকেও ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে সেখানেও তোমরা অনেক বেশি কিন্তু কমন পেয়ে যাবে। তো তাহলে চলো কথা না বলে তাহলে আমরা স্টার্ট করে দিই। তোমাদের কাছে তো সবার কাছেই নিশ্চয়ই প্রশ্ন আছে যে তোমাদেরকে এরকম 4টা মৌলের হলো তোমার পারমাণবিক সংখ্যা এবং পাশে হলো তোমাদের ভর সংখ্যা দিয়ে দিছে, এখান থেকে বেশ কয়েকটা কাজ করতে বলছে। আমি প্রশ্ন তুলি নাই কারণ এই প্রশ্নটা আশা করি এটা তোমাদের কাছে আছে, সবার কাছেই হলো এই প্রশ্নগুলো আছে। আমরা তাহলে ডিরেক্ট স্টার্ট করি। তো আমাদেরকে প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে নিউট্রন সংখ্যা বের করো। কি বের করতে বলেছে? নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। তো তাহলে ফার্স্টে এই যে আমাদেরকে যে নিউট্রন সংখ্যা বের করতে বলেছে, আমাকে ফার্স্টে বলো যে কোনো একটা পরমাণুতে মেইনলি কি পাওয়া যায়? 3টা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা জিনিস পাওয়া যায়। তো এর মধ্যে আমরা দেখো এই যে সোডিয়ামের পাশে দেখো এখানে 11 লিখে রাখছে, এই জিনিসটা হলো এদের পারমাণবিক সংখ্যা। কি? এই জিনিসটা হলো এদের পারমাণবিক সংখ্যা। আমরা এখন 2টা জিনিস শিখব। একটা শিখব হলো ফার্স্টে পারমাণবিক সংখ্যা, যেটাকে আমি সংক্ষেপে পা সংখ্যা দিয়ে প্রকাশ করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটাকে আমরা বলবো হলো ভর সংখ্যা। তো খেয়াল করো তাহলে এই যে পারমাণবিক সংখ্যা, তাহলে সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা হলো তোমার 11, এই পারমাণবিক সংখ্যা দিয়ে অ্যাকচুয়ালি তোমার প্রোটন সংখ্যা বোঝানো হয়। কি বোঝানো হয়? তার মানে পারমাণবিক সংখ্যা দিয়ে মূলত তোমার প্রোটন সংখ্যা বোঝানো হয়। দ্যাট মিন্স এটা হলো প্রোটন সংখ্যা পি। আর এই যে কোনো একটা পরমাণুর ভর সংখ্যা, সেই ভর সংখ্যা মানে হলো তার প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যা, অর্থাৎ পি প্লাস এন। অর্থাৎ ভর সংখ্যা জিনিসটা কি? তাহলে ভর সংখ্যা মানে হলো কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যা, তাহলে পি প্লাস এন, এটাই হলো ভর সংখ্যা। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা প্রশ্নে দেওয়া আছে 11। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি প্রশ্নে 11 দেওয়া থাকে, তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা তাহলে কত হবে বলো তো? এই যে আমরা তো বলেই ফেলছি ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হলো 11, তাহলে 11 প্লাস এন, প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু তাহলে 23 হবে। সহজ হিসাব, তার মানে এটা ইজ ইকুয়াল টু যদি 23 হয়, এখান থেকে এন এর মান বের করো। দ্যাট মিন্স এখানে নিউট্রন সংখ্যা কত চলে আসবে? 12 চলে আসবে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে তার মানে নিউট্রন সংখ্যা 12। অনুরূপভাবে তাহলে বাকিগুলো আমরা মুখে মুখেই করে ফেলি। দেখো তাহলে এখানে পটাশিয়ামের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা 19 দেওয়া আছে, আর ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এটা ইজ ইকুয়াল টু 40 দেওয়া আছে। তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা 40, আর তার পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হলো 19। তাহলে ভর সংখ্যা কত হবে? 40 থেকে এই 19টা হলো মাইনাস করে দাও সেম উপায়ে, তাহলে তোমাদের নিউট্রন সংখ্যা চলে আসবে। সেটা কত? 21 চলে আসবে। ঠিক আছে? অনুরূপভাবে খেয়াল করো এখানে প্রোটন সংখ্যা 15 দেওয়া আছে, আর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা 31 দেওয়া আছে। তাহলে শুধু নিউট্রন সংখ্যা কত? 31 থেকে 15 বিয়োগ করো, 16 চলে আসবে। ঠিক আছে? অনুরূপভাবে খেয়াল করো তোমার এখানে প্রোটন সংখ্যা 29 দেওয়া আছে, আর টোটাল ভর সংখ্যা দেওয়া আছে হলো 63। তার মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হলো 63। তাহলে সেখান থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে অটোমেটিক কি চলে আসবে? আমাদের নিউট্রন সংখ্যা চলে আসবে, যেটা কত? 34। বাকিটা তোমরা খুব সহজেই হিসাব করতে পারবে। তার মানে আমাদের প্রথম প্রসেসটা হলো শেষ। এখন আসো তাহলে প্রথম পার্টটা আমরা পারবো, ক নম্বরটা পারবো। এবার আসো খ নম্বর। তাহলে সবগুলোর আমরা নিউট্রন সংখ্যা বের করা শিখে ফেলেছি। এখন খ নম্বর বলেছে বোর পরমাণু মডেল অনুযায়ী এদের এক একটা করে ছবি আঁকতে বলেছে, অর্থাৎ বোর পরমাণু মডেল অনুযায়ী এদের গঠন আঁকো। আমি ফার্স্টে সোডিয়াম দিয়ে স্টার্ট করি। বলো তো একটা পরমাণুতে মেইনলি কি হয়? একটা পরমাণুর কেন্দ্রটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস বলছি। তো নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার চারপাশে কক্ষপথগুলা বা শক্তি স্তরগুলাতে কি থাকে? ইলেকট্রন থাকে। তো তার মানে তোমাকে নিউক্লিয়াসটা দেখাতে হবে এবং তার চারপাশে হলো কক্ষপথে যে ইলেকট্রন আছে, এইটা যদি দেখাও সেটাই কি চলে আসবে?
বোর পরমাণু মডেল চলে আসবে। তো চলো আমরা একটা করে দেখাই। ধরো ফার্স্টে একটা গোল্লা দিবা, এগুলা সবচেয়ে ভালো হয় যদি তোমরা কম্পাস ইউজ করো, ঠিক আছে? কম্পাস ইউজ করলে জিনিসটা দেখতে সুন্দর হয়। তো আমি হাতি আঁকলাম, বাট তোমরা এটা একটু কম্পাস ইউজ করো। তাহলে ধরো এই যে এটা আমি গোল একটা দিলাম, এখানে সোডিয়াম Na লিখে দিলাম। তার মানে এটা দিয়ে আসলে আমি বুঝাচ্ছি সোডিয়ামের নিউক্লিয়াস বুঝাচ্ছি। তার মানে এই Na দিয়ে আমি কি বুঝাচ্ছি? সোডিয়ামের নিউক্লিয়াস বুঝাচ্ছি। দ্যাট মিনস এইখানে প্রোটন আছে, আবার এখানে তোমার কি আছে? নিউট্রন আছে। তাইলে এরপরে প্রথম যে ঘরটা আঁকবো, তার মানে এটা হলো প্রথম শক্তি স্তর। তোমরা সবগুলো কম্পাস দিয়ে আঁকবা। তাহলে প্রথম শক্তি স্তর, আমরা তো সবাই জানি যে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। আমরা এটা সবাই জানি যে ভাইয়া প্রথম শক্তি স্তরে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকে। তো আমরা আরেকটা জিনিসও মনে হয় জানি যে নর্মাল অবস্থায় কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, বাইরে কিন্তু ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কেন? কারণ প্রোটনের চার্জ হলো পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ সবসময় সমান সমান থাকে সাধারণ অবস্থায়। এই কারণে পরমাণুগুলো সাধারণ অবস্থায় কি হয়? তড়িৎ নিরপেক্ষ হয়। তাহলে এখানেও সেম কাজ হবে। তাহলে সোডিয়াম সাধারণ অবস্থায়, সোডিয়ামে তোমার 11টা যদি প্রোটন থাকে, তাহলে অবশ্যই বাইরে কি থাকবে? 11টা ইলেকট্রন থাকবে। তাহলে সেই 11টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকবে। তারপরে তুমি সেকেন্ড কক্ষপথ আঁকো, সেকেন্ড কক্ষপথে তাহলে কয়টা থাকে ইলেকট্রন? সর্বোচ্চ 8টা থাকে, ঠিক আছে? তাহলে সেকেন্ড কক্ষপথে 8টা থাকে। তাহলে এই যে 2টা, এখানে আমি 4টা, এখানে 6টা, এখানে আমি 8টা এঁকে ফেললাম। তাহলে টোটাল আমি কয়টা ইলেকট্রন দেখায় ফেললাম? টোটাল আমি ইলেকট্রন দেখায় ফেললাম হলো 10টা। 2টা আর 8টা, 10টা। তাহলে লাস্ট যে কক্ষপথ, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ, ধরো 3 নম্বর কক্ষপথ যদি এটা হয়, তাহলে আমরা কি করব? 3 নম্বর কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা তো এখানে চলেই আসছে। আর ওর টোটাল ইলেকট্রন থাকবে নর্মাল অবস্থায় 11টা। তাহলে আর বাকি একটা ইলেকট্রন তুমি এখানে দিয়ে দিবা। এটাই হলো বোর পরমাণু মডেল অনুযায়ী সোডিয়ামের ছবি আর কি, সোডিয়াম পরমাণুর ছবি। এখন অনেকে একটু একটা জিনিস ভাবতে পারো যে ভাইয়া এই যে আপনি এখানে 2টা আঁকলেন, 8টা আঁকলেন, এই জিনিসটা আপনি বুঝলেন কেমনে? অর্থাৎ কক্ষপথগুলো যে 2টা থাকবে, 8টা থাকবে, এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝার জন্য একটা বেসিক আছে। সেটা হলো, আমি যদি কক্ষপথ সংখ্যাকে সাপোজ n দ্বারা প্রকাশ করি, n যেটাকে আমরা বলি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমাদের পড়ার কথা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা যে কোনো কক্ষপথে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করার সূত্র হলো 2n²। সূত্রটা কি? যে কোনো কক্ষপথ বা শক্তি স্তরে সর্বোচ্চ যতগুলি ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করার সূত্র কি? 2n²। খেয়াল করো, এটা তো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ বা শক্তি স্তর, এটাকে ইংলিশে শেলও বলা হয়। খেয়াল করো, এটা হলো নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ বা শক্তি স্তর, বা ইংলিশে এটাকে শেল বলা হয়। এটাকে কে শেল বলা হয়। দেখো, এটাকে কি বলা হচ্ছে? কে শেল বলা হচ্ছে। কে থেকে শুরু হয়েছে। তাহলে এর পরেরটা অর্থাৎ 2 নম্বর কক্ষপথ বা শক্তি স্তরকে আমরা বলি হলো এল শেল। কারণ ইংরেজি বর্ণমালায় কে এর পরে কি চলে আসে? এল চলে আসে, এল শেল। এরকম করে আমরা এর পরেরটাকে বলি হলো এম শেল। যাই হোক, এখন নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ, দ্যাট মিনস কে শেল, সেই কে শেলের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হলো 1, অর্থাৎ n এর মান হলো 1। তাহলে তুমি এই সূত্র n এর মান 1 বসাও, তাহলে 1² মানে হলো 1, আর 2 দিয়ে গুণ করো, তাহলে 2n² মানে হলো 2। তার মানে বুঝতেছো? তার মানেও বুঝাচ্ছে যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে। এই কারণে আমি 2টা দিছি। এরপরে চলে আসো 2 নম্বর কক্ষপথ তথা এল শেলে চলে আসো। তাহলে এল শেলের জন্য n এর মান 2 হয়ে যাবে। তাহলে n এর মান যদি 2 হয়, তাহলে 2² মানে হলো 4, 4 দুগুণে 8। তার মানে 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এই কারণে কিন্তু আমি 8টা ইলেকট্রন দিয়েছি। অনুরূপভাবে খেয়াল করো, 3 নম্বর কক্ষপথ যেটাকে আমরা এম শেল বলতেছি, n এর মান 3 বসাও, তাহলে 3² মানে হলো 9, 9 দুগুণে 18। তার মানে 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এখানে কাহিনী হইল 2টা আর 8টা হওয়ার কারণে আগেই তো 10টা ইলেকট্রন চলে আসছে, আর সোডিয়ামে ইলেকট্রন থাকে হলো 11টা, তাহলে 10টা চলে আসছে। তাহলে 3 নম্বর কক্ষপথে আর থাকতে পারবে মাত্র একটা।
18 তো তোমার হাইয়েস্ট থাকতে পারে, কিন্তু এখন তো 18টা নাই, তাহলে আছে একটা, সে একটা দিয়ে দিবা ব্যাস। তাহলে এইভাবে খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো যে 2 8 1 এইভাবে যাবে। তো এখন আসো একটা আমি দেখাইলাম, এখন যদি কেউ ধরো ফসফরাসেরটা দেখাইতে চাই, তাহলে এই সোডিয়ামের জায়গায় সেম যখন তুমি আঁকবে, সোডিয়ামের জায়গায় এখানে ফসফরাস লিখে দিবে, এই যে এখানে একটা ফসফরাস লিখে দিবে। তাহলে ফসফরাসে পারমাণবিক সংখ্যা 15, তার মানে নর্মাল অবস্থায় ফসফরাসে ইলেকট্রনও থাকে হলো 15টা। তো 2টা এখানে দিয়ে দিছো, 8টা এখানে দিয়ে দিছো, কারণ এটা তো সেম, তাহলে 10টা হয়ে গেছে। তাহলে তখন তোমার বাইরের কক্ষপথে তোমার থাকবে হলো বাকি 5টা। তাহলে 2টা দিয়ে দাও, 4টা দিয়ে দাও, আর এই যে এখানে একটা হয়তো দিয়ে দিতে পারো, শেষ। এই যে 5টা, 2 4 5 শেষ। এটাই হলো ফসফরাস হয়ে যাবে। অনুরূপভাবে তোমরা যদি পটাশিয়াম নাও, পটাশিয়ামের ক্ষেত্রে তোমরা দেখবা যে পটাশিয়ামের কক্ষপথ হলো 4 নম্বর কক্ষপথ, 4টা কক্ষপথ চলে আসে। তো পটাশিয়ামের ক্ষেত্রে দেখবে এটা হলো 4টা কক্ষপথে হলো তোমার লিখতে হবে, ঠিক আছে। অনুরূপভাবে যদি কপার নাও, কপারের ক্ষেত্রেও তোমরা মোটামুটি দেখবা যে কপারের ক্ষেত্রেও তোমার এরকমই চলে আসে, অর্থাৎ 4টা কক্ষপথ চলে আসবে, ঠিক আছে। এইগুলো আমরা ইলেকট্রন বিন্যাসেও শিখছি। তো এটাই হলো বোর পরমাণু মডেল অনুযায়ী এদেরকে আঁকা। তাহলে আমাদের দ্বিতীয় বেসিকটাও শেষ। এবার আসো আমাদেরকে ওরা বলছে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখাও। দেখো সেটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পড়ানো শেষ। শক্তি স্তর মানে কি? কক্ষপথ বা শেল। দেখো অলরেডি আমরা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে সেটা তো আমরা দেখায় ফেলছি, ছবিতেই দেখায় ফেলছি। তাহলে এই জিনিসটা কি এখন খুব সহজেই আমরা বুঝতে পারবো না? দেখো তাহলে প্রথম যে শক্তি স্তর, তাহলে দেখো অর্থাৎ কে শেল, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তাহলে তোমার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ফসফরাসের সময় তুমি ফার্স্টে লিখবা 2, তারপরে কমা দাও, তারপরে দ্বিতীয় শক্তি স্তর মানে হলো এল শেল, এল শেল ইলেকট্রন থাকে কয়টা? 8টা। তাহলে এখানে হলো তোমরা 8 লেখো, তাহলে 10 হয়ে গেল। অনুরূপভাবে তোমার যে তৃতীয় যে শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তর মানে হলো এম শেল, তাহলে এম শেল ইলেকট্রন কয়টা থাকে? দেখো 5টা থাকে, ব্যাস। তাহলে 5 দিয়ে দাও কমা দিয়ে, এই তো এইটাই হইল তোমার আলটিমেটলি কি? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। কারণ ওরা শক্তি স্তর বলছে, মানে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা দেখাইতে বলছে। তো আমার তো শক্তি স্তর মানে এইগুলা, শেল বা কক্ষপথ বা শক্তি স্তর। তো এখানে 2 8 5, ব্যাস। সোডিয়ামের ক্ষেত্রে এটা হয়ে যাবে 2 8 1, ঠিক আছে। তারপর পটাশিয়ামের ক্ষেত্রে এটা কত হবে? তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে দেখবা যে তোমরা এই ছবি আঁকার পর দেখবা পটাশিয়ামের ক্ষেত্রে এটা এরকম হয়ে যাবে 2 8 8 1, এই তো এরকম করে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা আলটিমেটলি হলো সবই কি করতে পারবে? করতে পারবে। তাহলে এবার আসো, এগুলা সব শেষ। তাহলে এখন আসো আমরা একেবারে চলে যাই হলো লাস্টেরটায়। লাস্টেরা বলেছে যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাও। লাস্টেরটা কি বলেছে? লাস্টেরটা বলেছে ওরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাও, অর্থাৎ উপশক্তি স্তরগুলাতে কয়টা কয়টা করে ইলেকট্রন আছে সেটা দেখাইতে বলছে। এখন আমারে বলো তো উপশক্তি স্তর কারা? বলো। নিউক্লিয়াসের চারপাশে যেই ত্রিমাত্রিক স্থানগুলোতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওদেরকেই উপশক্তি স্তর বলা হয়। কি বলা হয়? যে নিউক্লিয়াসের চারপাশে যেই জায়গাগুলোতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা হলো সবচেয়ে বেশি, সেগুলোকেই হলো উপশক্তি স্তর বলা হয়। তো সেই উপশক্তি স্তরগুলো সিম্পলি হইল এসপিডিএফ। এই এসপিডিএফগুলো অ্যাকচুয়ালি উপশক্তি স্তর। কেন? কারণ কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে এই এসপিডিএফ জায়গাগুলোতে তুমি ইলেকট্রনকে সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা আর কি। কারণ দেখো কক্ষপথ তো আসলে অনেক বড় একটা জায়গা, তোমাদেরকে একটু নর্মাল রিয়েলাইজেশন করাই। দেখো ধরো এটা যদি একটা কক্ষপথ হয়, এত বিশাল জায়গায় কিন্তু মাত্র 2টা ইলেকট্রন আছে, কিন্তু কক্ষপথগুলোকে আবার আমরা অনেক ছোট 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 ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলোকে আমরা বলতেছি হলো এক একটা উপশক্তি স্তর। তো এই ছোট ছোট ভাগগুলোর মধ্যে তখন দেখা যাবে যে ইলেকট্রনকে পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ একটা বিশাল জায়গায় মাত্র 2টা ইলেকট্রন থাকার থেকে ধরো এই জায়গাটাকে যদি আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে সেই ছোট ছোট জায়গায় ইলেকট্রন আছে কি নাই সেটা আমরা আরো অ্যাকুরেটলি বলতে পারবো, তাই না? ব্যাপারটা তো তাই, যে বড় জায়গাটাকে যদি আরো অনেকগুলো ছোট জায়গায় ভাগ করি, তাহলে সেই ছোট জায়গাগুলোতে ইলেকট্রনকে কিন্তু আমরা আরো অ্যাকুরেট ভাবে বলতে পারবো। তো সেগুলাই হলো সহজ বাংলায় উপশক্তি স্তর, অর্থাৎ এসপিডিএফ। এখন এর মধ্যে তোমরা সবাই জানো ভাইয়া এস হলো এখানে একটা ঘর আছে, এটা সবাই জানো। পিতে হলো ভাইয়া এখানে 3টা ঘর আছে, এবং প্রত্যেকটা ঘরে আবার তোমার সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে, 2টা বিপরীত ঘূর্ণনের। ডিতে হলো ভাইয়া ঘর আছে 5টা, এগুলো তোমরা সবাই জানো।
ঠিক আছে, এইভাবে তোমরা আলটিমেটলি হিসাব করো। তাহলে আসো, তাহলে উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাস দেখাইতে বলছে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথ হলো 1 নম্বর কক্ষপথ। তো 1 নম্বর কক্ষপথ উপশক্তি স্তর একটাই থাকে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এটা আসবে হলো 1s2 প্রথমটা। তারপরে আসো হলো 2 নম্বর কক্ষপথ। 2 নম্বর কক্ষপথে এসও আছে, পিও আছে, তাহলে ওর ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথ হবে 2s2, ওই যে একটা ঘরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। আর পিতে ঘর 3টা, তাহলে 3টা ঘরে হাইয়েস্ট কয়টা থাকতে পারে? 6টা, তাহলে 2s2 2p6। এটা হলো সোডিয়ামের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করতেছি। আর সাথে হলো 3 নম্বর কক্ষপথে তোমার একটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন থাকে হলো 3s এ, অর্থাৎ 3s1। তাহলে এটা হলো তোমার সোডিয়ামের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে অনুরূপভাবে আমরা পটাশিয়াম করতে পারবো। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে যদি আমরা বাকিগুলো যদি করার চেষ্টা করি, তাহলে পটাশিয়াম তাহলে কি আসবে? তাহলে খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে এটা আসবে হলো 1s2, তোমরা জানো এটা সবাই, 2s2 2p6, তারপরে হলো তোমার কত? 3s2, তারপরে হলো 3p6। এটা তোমরা জানো, এবং তোমরা এটাও জানো যে ইলেকট্রন 3pর পরে 3dতে না যেয়ে কোথায় প্রবেশ করে? 4s এ প্রবেশ করে। ঠিক আছে, আউফবাউ নীতি থেকে আমাদের পড়ার কথা, এটা অন্য আরেকটা জিনিস, এটা এখন দরকার নাই, বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। এইটুকু জিনিস অ্যাটলিস্ট তোমরা জানো যে ইলেকট্রন 3pর পরে কিন্তু 4s এ যায়, 3dতে কিন্তু পরে যায়। তাহলে 3p6 এর পরে আর একটা ইলেকট্রনই বাকি থাকে। হিসাব করে দেখো কয়টা ইলেকট্রন হয়েছে? 2 4 10 12 18, আর একটা ইলেকট্রনই থাকে, সে একটা ইলেকট্রন 4s এ চলে যায় পটাশিয়ামের ক্ষেত্রে। এটাই হলো তোমার পটাশিয়ামের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে এখন আমরা যদি কপারটা লক্ষ্য করি, কপারটা একটু ব্যতিক্রম, কপারটা একটু দেখতে হবে। তাহলে কপার 29, তাহলে কপারের ক্ষেত্রে প্রথম দুইটা হলো 1s2, তারপরে 2s2 2p6, 3s2 3p6, এইটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে কপারের হিসাবে হওয়ার কথা কি ছিল? যে ভাই এখানে 18টা ইলেকট্রন চলে গেছে, তারপরে তো ইলেকট্রন যাবে 4s এ, তো 4s এ হলো সর্বোচ্চ 2টা যাবে, তাহলে 4s2, তাহলে 20টা হয়ে গেছে। হিসাব করো, এখানে 18 আর 2 20টা, আর বাকি থাকে হলো 9টা। তাহলে সেই 9টা কোথায় যাওয়ার কথা? আমরা তো জানি যে ইলেকট্রন আগে 4s এ যায়, তারপরে 3dতে যায়, তারপরে হলো তোমার জিনিসটা 3dতে যাবে, অর্থাৎ 3d 9 হবে 20টার পরে, তারপরে বাকি 9টা হলো 3d 9 এ যাবে। এটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রবলেমটা হয়েছে কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম কেন? কারণ 3dতে ঘর কয়টা? 3dতে তোমার হলো ঘর কয়টা? 5টা। তো 5টা ঘরে 9টা ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রনগুলোই যে এইভাবে থাকে, ফার্স্টে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে। তোমরা পড়ে আসছো হুন্ডের নীতিতে, হুন্ডা সাহেবের নীতিতে তোমরা পড়ে আসছো। তারপরে হলো ডাবল ডাবল করে যায়। তো 3dতে এরকম 9টা ইলেকট্রন থাকার কারণে আসলে ওর স্ট্যাবিলিটিটা অতটা ভালো থাকে না। হুন্ডের নীতি অনুযায়ী একটা কাহিনী আছে, ওর ডি অরবিটাল পরিপূর্ণ হইতে আর একটা মাত্র ইলেকট্রন লাগে। কোনোভাবে যদি একটা মাত্র ইলেকট্রন যদি ডি অরবিটালে দেওয়া যায়, তাহলে কিন্তু কপারের যে স্থিতিশীলতা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আর প্রত্যেকটা পরমাণু কি করতে চায়? অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করতে চায়। তখন কপার চিন্তা করে যে ধুর, আমার 4s এর 2টা ইলেকট্রন লাগবে না, ধুর বাদ দাও তো, 4s এর একটা ইলেকট্রন থাকুক, 4s এর একটা ইলেকট্রন থাকুক, আর সেই এক্সট্রা একটা ইলেকট্রন আমি যদি 3dতে দিতে পারি, তাহলে আমার 3d হলো 10 হয়ে যায়। 3d 10 হয়ে যাওয়ার কারণে আমার 3d উপশক্তি স্তরটা পুরোপুরি ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে যায়। আর পুরোপুরি ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে গেলে, কোনো একটা উপশক্তি স্তর হয়ে গেলে, সেই পরমাণুর স্থিতিশীলতা হলো অনেক বেড়ে যায়। ফলে সেই পরমাণুটা অনেক বেশি স্টেবল হয়, এবং প্রত্যেকটা পরমাণুর উদ্দেশ্যই কিন্তু অধিক স্থিতিশীলতা অর্জন করা। এই কারণে অধিক স্থিতিশীলতা অর্জন করার স্বার্থে 4s2 না হয়ে 4s1 হয়ে ওই একটা ইলেকট্রন 3dতে চলে আসে হুন্ডের নীতি অনুযায়ী, এবং আলটিমেটলি কপার হলো অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করে। এটাই হলো তোমার আলটিমেটলি কি ব্যতিক্রমের কারণে কপারে এরকম পাওয়া যায়। ঠিক আছে, তো একেবারে ব্যাখ্যা সহ বলে দিলাম, আশা করি তোমাদের মনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন শেষ।